গত বিধানসভায় যে মেয়াদ ছিল সেখানে ৭৭ জন বিধায়ক ছিল বিজেপি, তারা বিরোধী দল হিসেবে রাজ্যে কাঁপিয়ে বেরিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর নিয়েছে। সেখানে ৭৭ থেকে ৩ বেশি ৮০টা বিধায়ক রয়েছে তৃণমূল কংগ্রেস। যদি তৃণমূল ইচ্ছে করে তারাও তো গঠনমূলক বিরোধিতার কাজ করতেই পারে। সেখানে দাঁড়িয়ে আত্মসমালোচনার জায়গা রেখে চুলচেরা বিশ্লেষণ করে উচিত বিরোধী দলের যে বিধায়করা আছেন, অর্থাৎ যারা জিতে এসেছেন এই বাজারে, তাদের দলমত নির্বিশেষে একদম মনোনিবেশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে তৃণমূলকে আরো বেশি নতুন করে গঠন করার প্রয়োজন। যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরো বেশি মানুষের কাছে যাওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুরবস্থার কারণ কি জানো? কারণ একজন, আমি নাম করছি না, গত সরকারের একজন মন্ত্রী তিনি আমাকে বলছেন যে শুভেন্দু অধিকারীর ফোন নাম্বার আমার কাছে আছে, তিনি এখন মুখ্যমন্ত্রী, কিন্তু যখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন তার নাম্বার কিন্তু আমার কাছে ছিল না। অর্থাৎ যখন মমতা বন্দ্যোপাধ্যায় জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন তখন থেকে কিন্তু দুরবস্থা শুরু হলো। শুধু জনবিচ্ছিন্ন না, তিনি তার দলের শীর্ষ অনেক নেতা বা অনেক মন্ত্রী তাদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ছে, যেতেই পারতো না কেউ। অনেক নেতা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার ওই জায়গায় পৌঁছতে পারতেন না। এখান থেকে আমি একটা প্রশ্ন আমার কৌতূহলের বশত আমি জিজ্ঞাসা করছি। আমরা কাকলি ঘোষ দস্তিদারকে দেখলাম বারাসাত সাংগঠনিক জেলার মানে চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দিলেন। তিনি বললেন যে উনি খুব ব্যস্ত, ফোন টোন ধরেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই উনি বলেছেন, ধরে নেওয়া যায়। আমি তো এটাও দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী পুজোয় প্রত্যেক বছর এই কাকুলি ঘোষ দস্তিদার এবং আরো অনেক যারা নেত্রীরা রয়েছেন, কৃষ্ণা চক্রবর্তী থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, তারা তো গিয়ে সেখানে উপস্থিত থাকতেন। তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী পুজোয় যদি আপনি যেতে পারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ফোন ধরছেন না, এটা কেমন একটা মানে গোলমেলে একটা লাগছে। আর একটা ব্যাপার মমতা তার বক্তব্যে বললেন, সেটা হচ্ছে গিয়ে যে বিজেপি নাকি এই সমস্ত লোকগুলোকে ফিট করেছে। কাকলি ঘোষ দস্তিদার বা সুদর্শন ঘোষ দস্তিদার তো মমতার আজকের সঙ্গী না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, যখন একমাত্র সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারও আগে থেকে, তৃণমূল গঠনের আগে থেকে তারা সঙ্গী। তাহলে হঠাৎ করে এই বিষয়গুলো আসছে কি করে? তারপর সুদর্শন ঘোষ দস্তিদার, কাকলি ঘোষ দস্তিদার এরা হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, যুব কংগ্রেস মানে সোমেন মিত্র, যুব কংগ্রেসের সভানেত্রী, হ্যাঁ, যখন সোমেন মিত্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব তৈরি হলো কংগ্রেসে, তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি আর কংগ্রেসে থাকবো না, বেরিয়ে। ওই যে সেই যে একটা মানে কি বলবো, একটা জাংশন পিরিয়ড, অর্থাৎ কংগ্রেস থেকে তৃণমূলে তিনি নতুন একটা দল তৈরি করছেন, সেই সময় থেকে কিন্তু এই সোনালী গুহ, কাকলি ঘোষ দস্তিদার, সুদর্শন ঘোষ দস্তিদার, দোলা সেন ফের পরে এসছেন, তারা শুধু পূর্ণেন্দু বসু দোলা সেনের পরে এসেছে, কিন্তু বাকিরা এরা কিন্তু মানে আদি তৃণমূলের। আজকে এই কথাগুলোর মূল কারণ হচ্ছে টিকিট না পাওয়া নয়, মূল কারণ হচ্ছে যে কারণে দল থেকে শুভেন্দু অধিকারী চলে গেলেন, যে কারণে দল থেকে চলে গেলেন মুকুল রায়, এক এবং অদ্বিতীয় অভিষেকের উত্থান। এটা তৃণমূলের অনেকটা ইতিহাস। কারণ দেখো, নতুন তৃণমূল করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কর্পোরেট হতে হয়েছে, সাদা মাথাকে সরিয়ে কালো মাথাকে আনতে হয়েছে, সেটা কিন্তু অনেকে মেনে নিতে পারেনি। যেখান থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল একটি বক্তব্যে বলেছেন যে এই পুরনো লোকগুলোই আবার তৃণমূলকে ফিরিয়ে আনবে, এটা কোনো অভিমানের কথা। কিন্তু আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, গিরগিটি কবিতাটি কেন লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ তিনি বুঝতে পেরেছেন তার দলেই একগুচ্ছ গিরগিটি রয়েছে, গুচ্ছ গুচ্ছ গিরগিটি রয়েছে। হুগলি জেলার কিছু গিরগিটি রয়েছে, নাম করছি না, উত্তর কলকাতার, উত্তর 24 পরগনার বেশ কিছু গিরগিটি রয়েছে। আজ যদি তৃণমূল ক্ষমতায় আসতো তৃতীয়বারের মানে চতুর্থবারের মতো, তাহলে এরাই দেখতে নীরবে দুর্নীতির সঙ্গে যুক্ত হতো এবং তাদের মুখে কোনো কিছু থাকতো না বলার মতো। আজকে যেই দেখছে একক সংখ্যাগরিষ্ঠতায় জনাদেশ নিয়ে বিজেপি ক্ষমতায় এসছে, সেই বিজেপিতে পাল্লা ভারী করার জন্য এবং দলে যোগদানের জন্য এই বেনজলগুলোই কিন্তু ঢোকার চেষ্টা করবে। এবং এই যে বেনজলগুলো ঢোকার চেষ্টা করবে, বিজেপি যদিও এখনো মানে গেট আটকে রেখেছে, দরজা আটকে রেখেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কৌশিক, সেটা হচ্ছে গিয়ে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উত্থান, সেটা মানতে পারছেন না তৃণমূল কংগ্রেসের এই নেতারা বা যারা এখন বেসুরো। প্রশ্ন হচ্ছে আগামী দিনেও তারা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানতে পারবেন? কারণ মমতা তো অভিষেককে দায়িত্ব দেওয়া ছাড়া বা অভিষেকের নামেই সবকিছু এখন একটা বিষয় চলছে, এবং অভিষেকের কর্তৃত্ব মানতে আমরা দেখেছি যে হাত তুলতেও হয়েছে বিধায়কদের এই পরাজয়ের পরেও। এবং দেখো,
তাদের আগামী ওই গতকাল অনিক দত্ত মারা গেলেন, হ্যাঁ তার একটা চলচ্চিত্র ছিল ভূতের ভবিষ্যৎ। আমি একসময় দেখেছি বিধানসভাতে মনোজ চক্রবর্তী কংগ্রেসের বলতো যে ভূতেরও ভবিষ্যৎ আছে কিন্তু তৃণমূলের কোনো ভবিষ্যৎ নাই। মানে একটা জনপ্রিয় একটা কোট হয়ে গেছিল যে ভূতেরও ভবিষ্যৎ আছে কিন্তু তৃণমূলের ভবিষ্যৎ নাই। এই যে তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে দূরদর্শী সম্পর্কে আলোচনার মাধ্যমে তিনি এটা বলেছেন, ঠিক আছে, কিন্তু তুমি যাদের কথা বলছো তারা কিন্তু আগামী তৃণমূলের কথা ভাবছে না, তারা তাদের আগামী কেরিয়ার ভেবে বিজেপির কথা ভাবছে, তারা বিজেপিতে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তৃণমূল যদি ক্ষমতায় নাও আসে, তৃণমূল তো বিরোধিতা করবে। তাদের এখনো কিন্তু 29 জন সাংসদ লোকসভায় রয়েছে, সেই 29 জন সাংসদ তারাও কিন্তু পাঁচিলের ওপর বসে আছে, তারাও কিন্তু বিজেপির সঙ্গে যোগাযোগ করছে বলে আমি জানতে পেরেছি। এবং বেশ কিছু সাংসদ কংগ্রেসের সঙ্গেও বৈঠক করেছে। সেই বৈঠকে অসুস্থ সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ছিল, দিল্লিতে তারা গেছিল, তারা লোকসভায় না গিয়ে গান্ধীর বাসভবনে গিয়ে তারা বৈঠক করেছে। তার মানে কি তৃণমূল থেকে জিতে এসে তারা চেষ্টা করছে কংগ্রেসে বা বিজেপিতে যাওয়া। এর ফল কিন্তু সুদূর প্রসারী হতে পারে না। তার মূল কারণ আমরা দেখেছি অতীতেও বামফ্রন্ট জমানাতে যখন পতন হলো সেই সময় তৃণমূলে ঠিক এইভাবে কিছু মানুষ এসেছিল, আবার তৃণমূল যখন শেষ হয়ে গেল সেই বেনজলগুলো তৃণমূলে ঢুকেছে, এই বেনজলগুলো তৃণমূলে আসলো, আবার তৃণমূলের এই বেনজলগুলো বিজেপি থেকে দলটাকে নষ্ট করার চেষ্টা করবে। কিন্তু কেউ কিন্তু বলছে না বামফ্রন্ট বা সিপিএম এ যাব। তার মূল কারণ কি জানো? সিপিএম এত সহজে মেম্বারশিপ পাওয়া যায় না, মিসড কল বা অন্য কোনোভাবে মেম্বারশিপ পাওয়া যায় না। সেখানে পার্টির বেশ কিছু বই আছে, ঠিক রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিতে গেলে বই পড়তে হয়, একদম সিপিআইএম পার্টির সদস্যপদ নিতে গেলে পড়াশোনা করে সদস্যপদ। আমি এদিকে আসবো, তবে আমার আরেক সহকর্মী অনির্বাণও আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি অনির্বাণের কাছে জানতে চাই, অনির্বাণ দেখো মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা এই নিয়ে আমার সঙ্গে কৌশিকের আলোচনা হচ্ছিল, অভিষেকের কর্তৃত্ব দলের মধ্যে ভীষণ রকম, এইটা বোঝাবার জন্য ভীষণ রকম ভাবে উদ্গ্রীব। এই পরাজয়ের মুখেও, মানে এই রকম যেখানে দলের বেশিরভাগ নেতাই বলছেন এই পরাজয়ের দায় অভিষেকের, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানতে নারাজ। এই রকম একটা জায়গা থেকে অভিষেকের কর্তৃত্ব কি বর্তমানে যারা তৃণমূলে জায়গা হোল্ড করে রয়েছে কিছুটা হলেও, বিধায়ক বা যাই হোক অন্যান্য নেতারা, তারা কি মানবেন? দেখো, একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কৌশিকদা যে কথাটাই বলছিল সেই কথাটি কিন্তু একেবারে সঠিক, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান, এবং একটা জিনিস তোমাকে একেবারে মানতেই হবে যে 2014 সালের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উত্থান হয়েছে, সেই উত্থান অনেক যারা এই মুহূর্তে পুরনো তৃণমূল কর্মী, আদি তৃণমূল যারা রয়েছেন তারা মেনে নিতে পারেননি। এবং কেন মেনে নিতে পারেননি? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে বলা যায় যে গ্রাসরুট লেভেল, অর্থাৎ তৃণমূল স্তর থেকে তৃণমূলটা করেননি, এবং সে কারণে কিন্তু অনেকেই এই বিষয়টা মেনে নিতে পারেননি যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জায়গায় গিয়ে একযোগে নেতৃত্ব দেবেন এবং তাদের ওপরে ছড়ি ঘোরাবেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোক অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে পরিবারের লোক, অর্থাৎ সেই পরিবারের লোককে কোনোভাবেই কিন্তু তিনি বলা যায় যে বাইরে ঠেলে দিতে পারেন না, তাকে আগলে রাখছেন। এবং সেই আগলে রাখাটাই হয়তো অনেক নেতা যারা রয়েছেন এই মুহূর্তে, বিধায়ক সাংসদরা রয়েছেন, তারা মেনে নিতে পারছেন না। এবং সে জায়গায় দাঁড়িয়ে এটাও দেখার বিষয় রয়েছে যে এই যে ভোট কৌশলী সংস্থার কথা বলা হয়, এই ভোট কৌশলী সংস্থা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নয়। একেবারে এটা কিন্তু স্পষ্টভাবে জানা যায় যে এই ভোট কৌশলী সংস্থা আইপ্যাক, তারা তাদের সঙ্গে কিন্তু একেবারে ক্লোজ রিলেশন রেখে কাজ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বিষয় কিন্তু এই আইপ্যাক সংস্থাই ঠিক করে দেয়। অর্থাৎ এখানেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোথাও গিয়ে এই আইপ্যাক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এগুলো কিন্তু কোথাও গিয়ে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে যে আদি তৃণমূল যারা রয়েছে তারা ধীরে ধীরে বেসুরো মন্তব্য করতে শুরু করেছে। কিন্তু এটাও ঠিক যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বেসুরো মন্তব্য, সেই বেসুরো মন্তব্যটা দলে থাকাকালীন বা দল যখন 15 বছর ধরে ক্ষমতায় ছিল তার আগে কেন হয়নি,